সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচন এবং ভবিষ্যৎ বাংলাদেশ। নির্বাচন এবং ভবিষ্যৎ বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, মনোনয়নপত্র বাছাই হয়েছে, নির্বাচনের প্রক্রিয়া চলছে, রাজনৈতিক দলগুলো প্রস্তুত, নির্বাচন কমিশন প্রস্তুত, সরকার প্রস্তুত, সাধারণ ভোটাররাও প্রস্তুত। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিকভাবে, সেই প্রত্যাশায় দেশবাসী তাকিয়ে আছে। আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার ফারাহ খান, সদস্য সচিব, জাসদ ঐক্য বাস্তবায়ন মস্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আমার বাম দিকে আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমার ডান দিকে আছেন এরফানুল হক নাহিদ, সাংবাদিক নেতা, সাংগঠনিক সম্পাদক বিএফইউজে এবং প্ল্যানিং এডিটর, নাগরিক টেলিভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সর্বডানে আছেন আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। একটা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে এই নির্বাচনের বিশেষত্ব একই দিনে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে সংস্কার প্রশ্নে। নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে, সেই প্রত্যাশা দেশবাসী করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করছে সেই দায়িত্বের শেষ হবে। ফারাহ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন এবং নির্বাচিত সরকার, নির্বাচন কেমন হচ্ছে বা নির্বাচন কেমন হবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ চ্যানেল আইকে আমাকে এই প্রোগ্রামে আনার জন্য, অতিথি করার জন্য, এবং সাথে সাথে আমার যে সহ আলোচক যারা আছেন আপনাদের জন্য শুভকামনা। আসলে বাংলাদেশ অনেক দিন পরে, প্রায় আমি মনে করি 17 বছর পরে, অনেক দিন পরে একটি নির্বাচনী মৌসুম, নির্বাচন তো আসলে একটি ফেস্টিভ্যালের মতন, উৎসবের মতন। এই উৎসবে বাংলাদেশের জনগণ মনে হচ্ছে সম্পৃক্ত হচ্ছে। কারণ আমরা যেটা দেখেছি, যদি আপনি 18 নির্বাচন বা 24-এর নির্বাচনের কথা যদি চিন্তা করে দেখেন, আমরা দেখেছি নির্বাচনের উপর থেকে মানুষের আস্থা অনেকটা চলে গিয়েছিল এবং মানুষ ঘরমুখো হয়ে গিয়েছিল। নির্বাচনের সময় অনেকেই নির্বাচন কেন্দ্রে না গিয়ে বরঞ্চ দেশের বাইরে চলে গেছে বা বাড়িতে চলে গেছে, মনে করেছে এই ভ্যাকেশনটা আমরা কাটিয়ে আসি। কিন্তু এখন বাংলাদেশ কিন্তু, আমরা বলি অনেক সময় যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে। সো এই যে নির্বাচনমুখী যে উৎসবটা, সেটা কিন্তু অনেক দিন পরে দেখা যাচ্ছে যে এসছে এবং হচ্ছে দেশে। এবং আপনি যেটি জিজ্ঞাসা করেছেন সেটি হচ্ছে গিয়ে প্রতিটি দল, যারা কিনা নির্বাচন করার এই মুহূর্তে বৈধতা রাখে বা করতে পারে, সেই দলগুলোকে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু মাঠে আছে এবং তারা কিন্তু তাদের মতন করে চেষ্টা করে যাচ্ছে। তাদের মানুষগুলো জোট ভিত্তিকভাবেও কেউ কেউ এগিয়ে এসছে। আমরা দেখেছি মূলত দুটি জোট হয়েছে, একটি হচ্ছে গিয়ে বিএনপি তো আছেই একটি বড় দল হিসেবে, আর এটি ছাড়াও আছে হচ্ছে গিয়ে আপনার জামাত, এনসিপি, এবি পার্টি, তারা মিলে একটি জোট করেছে। সো সবাই কিন্তু, এবং স্বতন্ত্র, আমরা কিন্তু এইবার স্বতন্ত্র প্রার্থীদের হিড়িক দেখছি। সো সবাই নির্বাচনমুখী, নির্বাচনটা কেন্দ্র করে সবার মধ্যে একটি উৎসাহ, উদ্দীপনা, পাশাপাশি টেনশনও কাজ করছে যে কি হচ্ছে, আপনার কথার মধ্য থেকে যদি বলি, এই মুহূর্তে যারা বৈধতা রাখে নির্বাচনে অংশগ্রহণের, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। এই মুহূর্তে অবৈধ দল আছে? আমরা তো জানি যে এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচন করাটা অনেকটাই, আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না বা করতে পারবে না, এরকম একটি ডিসিশন আছে। সো সেই ডিসিশন যেহেতু আছে, সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি, এটা আমার কথা না, এটা তো মিডিয়াতেই আছে, এই কারণেই আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না। কিন্তু বাকি যারা আছে তারা তো নির্বাচনমুখী, তারা তো নির্বাচন করছে। আপনি জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চের সদস্য সচিব। জি, জাসদের কোন কোন অংশ নির্বাচনে অংশগ্রহণ করছে, কোন কোন অংশ করছে না? জাসদের আপনি যেটি বলেছেন, আসলে তাহলে এই জায়গাটা নিয়ে আমাকে একটু বলতে হয়। আমি জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ, এটা কিন্তু কোনো নির্বাচনী কোনো রাজনৈতিক দল না। এটি গঠন করা হয়েছে তিনটি, আমরা জানি যে জাসদের বৃহৎ তিনটি অংশ আছে। সো এই তিনটি অংশ, একটি হচ্ছে গিয়ে হাসানুল হক ইনুজ জাসদ, একটি হচ্ছে গিয়ে আসম আব্দুর রবের জাসদ, আর একটি হচ্ছে গিয়ে শরীফ নুরুল আম্বিয়ার জাসদ। সো এই তিনটি জাসদের যে নেতাকর্মীরা আছে
পাশাপাশি আমাদের প্রাক্তন, আমাদের দল ভাঙনের পরে কিন্তু অনেক নেতাকর্মী আছেন যারা কিনা আর জাসদ করেননি, অফ হয়ে গেছেন। সেই প্রাক্তন নেতাকর্মীদেরকে নিয়ে এবং 3 জাসদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। জামায়াতে ইসলামের আমিরও একসময় জাসদ করতেন, এরকম তিনি শুনতে পাই, আসবেন? কিন্তু উনি যদি কখনো, আমি এরকম কখনো আসলে দেখিনি, শুনতে পেয়েছি এই কথাটি, কিন্তু আমি কখনো দেখিনি বা আমি জানি না যে উনি জাসদের কোনো কোনো পোস্টে কখনো ছিল। আমি খুব খুশি হব আপনি যদি আমাকে এই তথ্যটি দিতে পারেন, কারণ আমি তথ্যটি আসলে কোথাও খুঁজে পাইনি যে উনি কোন পোস্টে, কোন সালে, কোন কমিটিতে উনি ছিলেন। তবে উনি যদি থেকেও থাকেন, এখন জাসদ থেকে বেরিয়ে জাসদই, তাহলে ওনার যদি জাসদই যদি থেকে থাকেন, জাসদ থেকে তার মানে উনি এমন শিক্ষাই পেয়েছেন যে উনি আরেকটি দলের বৃহৎ জায়গায় উনি যেতে পেরেছে। সো আমি কিন্তু এটাকেও কিন্তু জাসদের একটি ক্রেডিট হিসেবেই নিতে চাই। আর আপনি যেটি বলছিলেন সেটি হচ্ছে গিয়ে যে জাসদের কোন দলগুলো আছে, সরি, আমাদের মঞ্চটি যেটি করছে, মঞ্চটি আসলে আমরা একটি হচ্ছে গিয়ে একটি ব্রিজ, আমি অনেক সময় বলে থাকি আমরা হচ্ছে গিয়ে মেল্টিং ব্রিজ, আইস মেল্টিং ব্রিজ। আমাদের নেতাদের মধ্যে যে ডিফারেন্সগুলো আছে, আমাদের নেতাদের মধ্যে যে কারণে ওনারা এক জায়গায় এক টেবিলে বসতে পারেন না, সেই এক টেবিলে এক জায়গায় বসার কাজটি করছি হচ্ছে গিয়ে আমরা জাসদ ঐক্য মঞ্চ। আর আপনার প্রশ্নটি হচ্ছে কি কারা কারা নির্বাচন করছে, কারা করছে না। আমাদের এখানে নির্বাচন করছে হচ্ছে গিয়ে আপনার আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, ওনারা নির্বাচন করছেন। আর হচ্ছে গিয়ে আপনার শরীফ নুরুল আম্বিয়া, ওনাদের শরীফ নুরুল আম্বিয়া এবং নাজমুল হক প্রধান, ওনাদের নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ, ওনারাও নির্বাচন করছে। আর নির্বাচন করছে না হচ্ছে গিয়ে আপনার হাসানুল হক ইনু, ওনার নেতৃত্বাধীন যে জাসদ আছে, ওনারা নির্বাচনে এবার আসছেন না। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট রফিক শিকদার। নির্বাচনের জন্য বিএনপি অনেকগুলো রাজনৈতিক দলকে ছাড় দিয়েছে জোটের কারণে। আপনি জোটকে ছাড় দেওয়ার কারণে আপনি প্রার্থী হতে পারেননি, প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল। সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা সহ-আলোচক তাদেরকে এবং চ্যানেলে যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি। নির্বাচনের উৎসব, নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে। সমগ্র বাংলাদেশ একটা নির্বাচনের একটা আবহাওয়া, এবং আপনি জানেন যে দীর্ঘ 17 বছর এদেশের মানুষ এবং বিশেষ করে প্রায় তরুণ 4 কোটি ভোটার, তারা বিগত দিনে ভোট দিতে তারা বঞ্চিত ছিল। ভোটের অধিকার ছিল না, গণতন্ত্র অনুপস্থিত ছিল। এমনি একটি সময়ে সবার মধ্যে একটা উৎসব আমেজ যে তারা ভোটে অংশগ্রহণ করছে। ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে। আমাদের দলের সাথে কিছু রাজনৈতিক দল ছিল, ক্রিয়াশীল রাজনৈতিক দল, তারা রাজপথে ছিল আমাদের সাথে। তাদের সাথে আমাদের মূলত রাজনৈতিক জোট ছিল, তখন কোনো নির্বাচনী জোট ছিল না। তখন ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। ফেসিবাদ বা ফেসিস্ট পলায়নের পরে এবং আওয়ামী লীগ তাদের বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ হওয়ার কারণে, তারা নির্বাচনে না যাওয়ার কারণে ওই সকল জোটের যে সংগঠন বা জোটের নেতারা আছে, তারা মনে করলো যে তারা নির্বাচনটা আমাদের জোটের সাথে করবে এবং আসবে। সেই অনুযায়ী তারা আসলে পরে আমাদের দলের নীতি নির্ধারক মহল জেন্টলম্যান এগ্রিমেন্ট হিসেবে তাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আসন ছাড় দিয়েছে। সেই আসনগুলো ধানের শীষের আসন বটে। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর, এটি একটু ধানের শীষের আসন। এখানে আমাদের দলের নেতাকর্মীরা প্রায় 16-17 বছর মামলা, জেল, জুলুম, গুলিয়া সব কিছু উপেক্ষা করে তারা আন্দোলন সংগ্রাম করেছে। যাদেরও ইচ্ছা ছিল ধানের শীষে তারা ভোট দেবে। সেখানে এবার দীর্ঘদিন পরে যতবারই আমরা নির্বাচনে গিয়েছি, ধানের শীষ দিয়ে তো আমরা ইলেকশন করি, মানুষ ধানের শীষ থেকে অনুপস্থিত। কষ্ট হচ্ছে কর্মীদের, তারপরে আমাদের দলের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি এবং মেনে নিয়ে আমি নমিনেশন আমি জমা দিই নেই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে কেউ কেউ বলেছিল, আমি বলেছি আমি দল করি, আমি বেগম খালেদা জিয়ার কর্মী, আমি শহীদ জিয়ার কর্মী, আমি তারেক রহমানের কর্মী, আমি একটা বড় রাজনৈতিক দলের কর্মী, এটা আমি গর্ববোধ করি। দলের সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারি না, তা আমি নমিনেশন জমা দিইনি। এখন দেখবার বিষয় যে জোটের প্রার্থী যারা আছেন, তারা জাতীয়ভাবে ওনারা অনেক পরিচিত, এলাকাতে কীভাবে ওনারা সম্পৃক্ত করতে পারবে সেটি হচ্ছে কথা। আর আমরা দল থেকে যেহেতু জোটের প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে, আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী তো জোটের প্রার্থীর পক্ষেই আমাদের স্ট্যান্ড থাকবে। তবে
এটি খুব সত্য কথা যে নির্বাচন কমিশন যে নিয়মটি চালু করেছেন, আমি বলবো যে গণতন্ত্রের জন্য এটি একটি অবারিত পথ, যে প্রত্যেকটা দলের প্রতীক থাকবে, প্রত্যেকটা দল তার দ্বারা আইডেন্টি থাকবে, তার প্রতীক নিয়ে সে নির্বাচন করবে, জনগণের কাছে তার প্রতীককে উপস্থাপন করবে। এবার না হোক পরের বার, পরের বার না হোক পরের বার, তারা তাদের দল এগিয়ে যাবে। কিন্তু সবসময় সারা বছর একটি দল করে একটি প্রতীক নিবন্ধিত হওয়ার পরে নির্বাচনও আসলে তারা দেখা গেছে যে কোনো বড় কোনো রাজনৈতিক দল যে দলকে নমিনেশন নিলে পাশ করা সহজ, ওই দলে ঝুঁকে এবং ওই দল থেকে নির্বাচন করতে চায়। তাতে করে ওই দলের যারা নেতৃবৃন্দ আছে কিংবা ওই দলের যারা ভোটার আছে, কর্মী আছে, তারা ডিপ্রাইভ হয়, বঞ্চিত আমি একটু হয়। যুক্ত করবো আপনার সাথে। সংস্কার কমিশনের আলোচনায় যে বিষয়টি প্রাধান্য পেয়েছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ জাতীয় সংসদে। উচ্চকক্ষ যদি জোটের অন্য দলের প্রার্থীরা এই বিএনপি বা অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করে, তাহলে তো তাদের শতকরা ভোট হিসেব করা যাবে না। হয়তো সেজন্য নির্বাচন কমিশন এই ব্যবস্থাটি রেখেছে যার যার দলের ভোট কাউন্ট করার জন্য বা শতকরা হিসাব করার জন্য। অবশ্যই আমি নির্বাচন কমিশনকে এটা একদম স্বাধীন, আজকে আমি বলবো যে নির্বাচন কমিশন স্বাধীন এবং তারা যে পদক্ষেপগুলো নিয়েছে আমি বলবো যে ইতিবাচক। আবার একইভাবে যদি বলি যে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে, যেটা আজকে যে পরিস্থিতি আপনি যেটা বললেন, মনে করি যে নির্বাচন একেবারে অনুকূলে, এবং নির্বাচন কমিশন ইতিমধ্যেই বারবার স্পষ্ট করেছেন, প্রধান নির্বাচন কমিশনার, যে অবাধ, সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন হবে। একই সাথে প্রধান উপদেষ্টা দেশে বিদেশে সব জায়গায় তিনি বলেছেন যে অতীতের যে কোনো সময়ের চেয়ে সুষ্ঠু নির্বাচন হবে। আর আমরা বিএনপি থেকে স্পষ্টভাবে আমরা বলেছি যে আমরা নির্বাচন কমিশনকে এবং সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করব সুষ্ঠু অবাধ নির্বাচন যেন অবারিত হয় সেই জন্য। আর আমাদের দলকে ইতিমধ্যে আমাদেরকে বলে দিয়েছে যে কোথাও যদি কোনো মব সৃষ্টি করতে কেউ না পারে, কেউ যেন এলাকি সৃষ্টি করতে না পারে, আমরা প্রত্যেকেই দলের প্রতিটা নেতাকর্মী অত্যন্ত পরিণত সতর্ক আছি। আপনাকে কারণ ধন্যবাদ। আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে টেকসই করতে হলে এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে, প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সুষ্ঠু অবাধ নির্বাচনের কোনো বিকল্প নেই। ধন্যবাদ। আর যতবারই এদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন ইরফানুল হয়েছে, হক নাহিদ। দেশের জনগণ মানুষ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ, পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আইন শৃঙ্খলা কেমন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শককে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তো একটা ভালো নির্বাচনের পূর্বশর্ত, একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে নির্বাচনের পরিবেশ। পরিবেশ যে স্টেক হোল্ডারদের উপর ডিপেন্ড করে। আপনি পরিবেশ বলতে যদি শুধু ধরেন যে না আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে, ওইরকম না। আপনি এখানে প্রার্থী, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটার, এই সবার সমন্বয়ে কিন্তু একটা পরিবেশ গড়ে ওঠে। এখন আমাদের ভোটাররা, আমরা যতটুকু জানি, আমরা তো একেবারে তৃণমূল পর্যায়ে মিডিয়ার মাধ্যমে যতটুকু জানি যে ভোটাররা মানসিকভাবে প্রস্তুত ভোট দেওয়ার জন্য। সেক্ষেত্রে বাকি থাকে শুধু ক্যান্ডিডেট এবং হচ্ছে যে কমিশন এবং হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি বলার এখন এই সময় আসে নাই, এটা আরও সময় যখন মাঠে প্রচার প্রচারণায় যাবে তখন বোঝা যাবে আসলে বিষয়টা কতটুকু আছে। আর এখন যেটা আছে যে আমরা প্রার্থীতা জমা হচ্ছে, দেখলাম খুবই সুন্দর পরিবেশে হচ্ছে, কোথাও কোনো এরকম কোনো উল্লেখযোগ্য কোনো গণ্ডগোল হয় না। আর ভোট গ্রহণ করে ফলাফল, এটা একেবারে নির্বাচন কমিশনের বিষয়। ভোটটা নিয়ে ফলাফলটা ঘোষণা করা পর্যন্ত হচ্ছে কিন্তু আপনার পুরা এই যে টার্নটা, তো এই টার্নের মধ্যে আমরা সেকেন্ড স্টেপে আছি, নমিনেশন জমা দেওয়া, উইথড্র করা। তো এখনই বলা যাচ্ছে না যে একটা সুষ্ঠু নির্বাচন হবেই বা হচ্ছেই। আরও ধরেন চূড়ান্ত প্রার্থী তালিকা 21 তারিখ থেকে হয়তো প্রচারণা শুরু হবে। প্রচারণা হওয়ার পরে বোঝা যাবে। তো আমরা মর্নিং শুজ দ্য ডেজ যেটা বলে, আমরা মানে সকালটা তো ভালোই দেখছি যে উৎসব মুখর পরিবেশেই সাবমিশন হয়েছে এবং যাচাই বাছাই হচ্ছে, এই বলার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয় না। তো আমি বলবো যে এক্ষেত্রে প্রথম ধাপে নির্বাচন কমিশন মানে একটা ধাপ সম্পন্ন করেছে সুষ্ঠুভাবে। আর হচ্ছে যারা আপনার ধরেন আমার নির্বাচনের ক্ষেত্রে একটা জায়গায় আমি খুব কনফিউজ, সেটা হচ্ছে যে এই যে গণভোট নামে যেটা হানা ভোট, এই হানা ভোটটা নিয়ে আমি খুবই সংশয় আছি। কারণ এই ভোটটা এখন দেওয়াটা, এই একই সাথে দেওয়াটা বা এখন দেওয়াটা খুবই যুক্তিযুক্ত আমি মনে করি না। কারণ কি, আমি এই ব্যালটটি দেখেছি, এই ব্যালটে যে কয়েকটা পয়েন্ট আছে, ওই পয়েন্টের উপর বেসিস করে হানা ভোট দেবে কে? ভোটার। তো যেখানে বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু অনেক পড়তেই জানে না, এখন কে তাকে এই পয়েন্টগুলো বুঝাবে? তো এখন এই জায়গাটাতে খুবই বড় দুর্বলতা। তাহলে তার মানে কি, সে তার ইচ্ছাটা প্রকাশ করতে পারছে না। সে আপনি বলে দিচ্ছেন বা কেউ বলে দিচ্ছে, হা দিল বা কেউ না দিল, কিন্তু কোন বিষয়ের উপর সে ভোটটা দিচ্ছে সেটা কিন্তু সে জানছে না। তো এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের এই যে পয়েন্ট আউটটা আরও সংক্ষেপে করা উচিত, যার যে অধিকারটা, মৌলিক অধিকারটা 2টা শব্দে 4টা শব্দে তাকে জানানো উচিত। তাহলে সে এটা হা না
দিবে কি দিবে না সেটা বুঝতে পারে। তো এটা একটা কনফিউশন রেখে যায়। আল্লাহ না করে কোনো কারণে যদি না ভোট জয়যুক্ত হয়ে যায়, না বোঝার কারণে বা যে কোনো কারণে, তাহলে এই যে 24-এর পরে যে সংস্কার এইটা এত সব, এই যে মিটিং টিটিং সময় ক্ষেপণ, টাকা খরচ, এই যে 14 মাস 15 মাস যে যজ্ঞটা হলো, এটার আউটপুট আসলে কী থাকলো? জিরো। তো আমাদের এই উচিত যে এই যে আবেগী, আমরা মানুষ খুব আবেগী, তো ধরেন হানাভোট কেন করলাম, মানে শুধুমাত্র একটা দলের মন রাখতে গিয়ে বা একটা দলের কাছ থেকে রোষানল থেকে বাঁচতে যেয়ে আমাকে করতেই হবে, এই করার জন্য শুধু লোক দেখানো করার চেয়ে না করাটাই বেটার। আমার ওই সময় আপনি দেখবেন যে ব্যালট যে দুটো হবে না, আপনি দেখবেন এক ব্যালট পরে রয়েছে বুথের মধ্যে, হানা ব্যালট, ও ওই ভোটার ওই মার্কাটা দিয়েই চলে আসতেছে, ওটা সে প্রয়োজনে মনে করতেছে না। তো এই জায়গাতে তার কারণে আমাদের উচিত হয় না, আমাদের উচিত ছিল এই 24-এ যে এই অর্জনটাকে ধরে রাখার জন্য আমাদের একটু পরিকল্পিত একটা সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। সবাই সহমত। আব্দুল বারী, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? না, নির্বাচনের পরিবেশ কেমন আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি আজকে একটা আমাদের বাংলাদেশ প্রতিদিন যে একটা নিউজ করেছে, সেই নিউজটার আমি একটা সূত্র দিয়ে বলতে চাই। রাজনীতিতে স্বস্তির হাওয়া কমেছে, প্রতিহিংসা ইতিবাচক দেখছেন বিশ্লেষকরা। এই লাইনটার মধ্যেই উত্তরগুলা এসে যায়। আমি যেটা বলবো, নির্বাচন নিয়ে হবে কি হবে না এ সংশয় শুধু আমার একা নয়, সবারই ছিল। এমনকি আমাদের অ্যাডভোকেট রফিক ভাই, তাদেরও একসময় সংশয় ছিল ইলেকশন হবে কিনা। আমি শুনলাম রফিক ভাইয়ের কথাগুলো, উনি বললেন যে হ্যাঁ ইলেকশন হবে, ইলেকশনে আশাবাদী। নাইট ভাইয়ের বক্তব্যের মধ্যে সেটা আসছে, আমাদের ব্যারিস্টারের বক্তব্যের মধ্যে আমি সেটা পেয়েছি। আমি আশাবাদী লোক। আমিও মনে করি যে নির্বাচন এখন একটা গণদাবি। এই নির্বাচন একেবারে জনসমর্থনটা নির্বাচনের এমন একটা গিয়ে দাঁড়িয়েছে যে আপনারা যদি ধরেন তো 99% লোক মনে করে যে আমাদের এখন একটা নির্বাচন একেবারে একটা জাতীয় দাবির মধ্যে পড়ছে এবং সেটা সর্বসমর্থনযোগ্য এর ভিতরে পড়ছে। আমরা অতিষ্ঠ ছিলাম যখন পর্যন্ত ধরেন এই অ্যাডমিটেন্ট গভর্নমেন্ট যারা ক্ষমতা নিয়েছে, তারা যে ক্ষমতা আছে, তারা যে সমস্ত কার্যক্রমগুলো করেছে, তখনও কিন্তু আমরা দেখছি যত কাজই তারা করুক না কেন, এই মব সন্ত্রাসের কারণেই কিন্তু প্রত্যেকটা অর্জন একেবারে ধুলিতে মিশে গেছে। সভ্য জাতি হিসেবে মব সন্ত্রাসটাকে আমরা কোনোভাবেই পছন্দ করতে পারি না, কারণ আইন, আদালত, ল এনফোর্সিং এজেন্সি এগুলোর এখনও এক্সিস্টেন্স রয়েছে। তবে আমি বলবো, আমি আশাবাদী লোক। জাতি হিসাবে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বলে আমি দাবি করি। কেন দাবি করি? এই জন্যই দাবি করি যে এত বড় একটা বিপ্লবের পরে একটা রিজিম, যা মসজিদের ইমাম থেকে শুরু করি একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত একবারে সব লোক রাতারাত্রি নাই হয়ে গেল। একটি জায়গায়ও একটা 14-15 বছরের রিজিমের একজন লোকও প্রতিনিধিত্ব করানোর জন্য দাঁড়ায়নি, কেউ নাই। এই অবস্থায় আমি আইউটনেস, আমি ধরেন 71 দেখেছি, 75 দেখেছি, অনেকগুলো রাজনৈতিক বিপর্যয় আমরা দেখেছি। আর আপনি যেটা বললেন, আমি জাসদ ছাত্রলীগ করতাম ছাত্র জীবনে, যখন জাসদ অবিভক্ত ছিল, আমি সে সময় জাসদের লোক ছিলাম। পরে সাংবাদিকতায় চলে আসে, আমি আর কোনো রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত হইনি। আপনার জন্য সুযোগ আছে না, আমি সুযোগের কথা, আমি এখন পিওর সাংবাদিকতা করি, আমি রাজনীতির সাথে কোথাও জড়িত হই না। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলবো সেটা হলো যে এই যে আমাদের যে অর্জনটা যাই আসুক না কেন, আমাদের পৃথিবীর অন্যান্য দেশে যখন এরকম বিপ্লব হয়েছে, সে দেশের কিন্তু সব লুট হয়ে গেছে, আমাদের থানা লুট হয়ে গেছে, অস্ত্র লুট হয়ে গেছে, তারপরেও কিন্তু আমাদের চেইন অফ কমান্ড, সেন্ট্রাল কমান্ড কিন্তু আছে। আপনি অন্য অন্য জায়গায় অস্ত্রগুলো চলে গেছে, আমাদের যদিও 1-1.5 হাজার অস্ত্র এখনও পাওয়া যায়নি, কিন্তু সেই অস্ত্র কিন্তু প্রকাশ্যে ব্যবহার করতে দেখা যাচ্ছে না। কোথাও হয়তো হচ্ছে, আমি দ্বিমত কোশ্চেন করছি না, হয়তো হচ্ছে, কিন্তু যেভাবে আফ্রিকা বা অন্যান্য দেশের মেচাকারগুলো হয়, সেই তুলনায় আমাদের বাঙালি জনমতটা এমন একটা জায়গায় ছিল যে আমরা নিজেরা পাহারা দিছি। 5 তারিখের পর থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের সরকার ছিল না, আমরা এই ঢাকা শহরের বাসিন্দা, আমরা দেখেছি যে আমরা কিভাবে একে অপরকে পাহারা দিয়েছি। তাহলে সেই হিসাবে আমি কিন্তু আশাবাদী। কিন্তু এই মব সন্ত্রাসের কারণে আমাদের সকল অর্জন ধ্বংস হয়ে গেছে। হবিগঞ্জে থানায় গিয়ে এখনো থানার পুলিশকে যে সেটা আমরা কালকে দেখছি, সেটা বিচ্ছিন্ন 1-2 ঘটনা, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পোর্শনস অফ দ্য পিপল, আপনি কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে শুনেছেন? না, সেই ব্যবস্থার কথাটা আমি আসতেছি, আমাকে একটু বলতে দেন। আমি শুধু বললাম যে নির্বাচনী পরিবেশটা ছিল না, কিন্তু বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হলেন, সেই অসুস্থতার পরবর্তী সময়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো কিন্তু প্রমাণ করেছে জনমতের একটা বহিঃপ্রকাশ ঘটেছে। যেমন ধরেন, আমরা সংশয় ছিলাম যে পুলিশ নেই, এখানেই হচ্ছে পুলিশ একটা অফিস প্রায় হচ্ছে, তখনও পুলিশ বলছে যে আমরা নিরুপায়, আমাদের কিছু করার নেই, আমাদের নিরাপত্তা নেই। তাহলে তো আমাদেরও নিরাপত্তা নেই। কিন্তু সেই অবস্থার মধ্য দিয়ে পুলিশের অবস্থান কিন্তু ওই জায়গায় আছে, নিরাপত্তা নেই আমাদের, এটাতেই আছে। আপনি দেখেন
তারেক জিয়া সাহেব দেশে ফিরলেন, এই ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম। বিমানবন্দর থেকে শুরু করে আপনার এভার কেয়ার হাসপাতাল পর্যন্ত বসুন্ধরার ভিতরে যখন উনি আসলেন, পুরো অনুষ্ঠানটা আমরা টেলিভিশনেও দেখছি, প্রত্যক্ষভাবেও দেখছি। ঠিক আছে, আমি অ্যাগ্রি যে তারেক জিয়া সাহেবের নিরাপত্তার জন্য আর্মি ছিল, অমুক ছিল, সবই ছিল, কিন্তু যারা এই যে লক্ষ লক্ষ লোক যে জমায়েত হলো, সেই জমায়েতের কোথাও তো একটা ক্যাজুয়ালিটি হয়নি, কোথাও একটা বোম ফুটেনি, কোনো একটা লোক মারা যায়নি। এমনকি আল্লাহর তরফ থেকে বাংলাদেশের পক্ষে এমন একটা ঘটনা ঘটছে যে কোথাও একটা দুর্ঘটনাও বড় ধরনের ঘটেনি, কিন্তু আমরা দেখি যে এই ধরনের জনসমাবেশের কোথাও নৌকাডুবি ঘটে, কোথাও বাস দুর্ঘটনা ঘটে, ট্রেন দুর্ঘটনা ঘটে, ফায়ার ইনসিডেন্ট ঘটে, কিন্তু ডিউরিং দ্য টাইম অফ তারিক জিয়া এই সময়টাই কিন্তু আমরা কোনো ঘটনা পাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের তারপর একটা সময়ের মধ্যে একটা শেষ করতে হবে। দিছি। পরবর্তী সময় দেখেন আমাদের যে আমাদের বেগম জিয়ার, সময়ের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ জি, বেগম জিয়ার এই সময়টা যে আমাদের যে জানাজাটা হলো, জানাজা নামাজ ও জানানুষ্ঠানে এখন পর্যন্ত 10-এর মধ্যে ওনার অবস্থানটা, বিভিন্ন জন বিভিন্ন কথা বললো, আমরা মনে করি যে ওনার অবস্থানটা 4-এ আছে। যদি 4-এ থাকে এখানেও একই ধরনের ঘটনা ঘটছে, এবং বহির্বিশ্বের লোকেরা কিন্তু এখানে আসছে, যারা মনে করতো যে বাংলাদেশ ইজ নট সেফ ফর আওয়ার ট্যুর, সেই সমস্ত ফরেনাররা কিন্তু সেফ মনে করে। আপনাকে ধন্যবাদ। এবং তারা আমাদের আসছে। সময়ের মধ্যে শেষ করতে সব হবে। পরিবেশ ফারাহ খান, হয়েছে, নির্বাচন হবে বলে ছোট্ট আমি করে আশাবাদী। যদি আমরা একবার বলি, তাহলে আমরা মনে হয় আর 1 মিনিট করে কথা বলবো। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনের আইনশৃঙ্খলা পরিবেশ, পরিস্থিতি। আপনি আমাকে এই প্রশ্নটা মনে হয় আগেও করেছেন, জি, আমি আইনশৃঙ্খলা পরিস্থিতি। অলরেডি আমি এটার উত্তর দিয়ে দিয়েছি। তারপরেও আমার মনে হচ্ছে এই মুহূর্তে পর্যন্ত বড় কোনো বিশৃঙ্খলা তো আমরা দেখছি না, ছোটোখাটো কিছু ইস্যু তো আমরা শুনতেই পাচ্ছি। আমাদের আসলে দরকার, আমরা যেটা জানতে চাই বা আমরা আমাদের এইবার যেটা আমরা পেতে চাই সাধারণ জনগণ হিসেবে, আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড চাই। আমরা চাই সকলে যেন যার যার জায়গা থেকে যেন নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে যেন করতে পারে, এবং লেভেল প্লেইং ফিল্ড আমাদের ইসি তৈরি করতে পারছেন কি না, এইটা কিন্তু আমরা ওই যে মার্কা যখন নির্ধারণ হবে তারপর আমরা দেখতে পাবো। তার আগে আমি মনে করি ইট ইজ অ্যাকচুয়ালি টু আর্লি টু কমেন্ট অন দিস। আপনি 1 মিনিটে বলতে বলেছেন, বলেছি। ধন্যবাদ আপনাকে। রফিক সিকদার, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন দেখছেন? ভবিষ্যৎ বাংলাদেশ আমরা এমনই দেখছি যে গত বুধবারে বেগম খালেদা জিয়ার বিশাল এই জানাজার জনসমুদ্রে আমাদের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যে লম্বা যে শ্রুতিমধুর যে শোকার্ত বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের মূল বক্তব্যটা ছিল যে বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন বাংলাদেশকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে, গণতন্ত্রকে নিয়ে, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। সেই কারণে সেদিক দিকে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি জনগণ বিএনপিকে আরও একবার সরকার গঠন করার সুযোগ দেয়, নিশ্চয়ই আমরা সেই প্রত্যয়ে প্রতিশ্রুতিশীল, আমরা সেভাবে কাজ করব। বেগম খালেদা জিয়া বিএনপিকে কিংবা বাংলাদেশকে যা দিয়ে গেছেন, আমরা বেগম খালেদা জিয়ার কাছে ঋণী। মুক্তিযোদ্ধারা আমাদেরকে স্বাধীন করে দিয়ে গেছেন, মুক্তিযোদ্ধাদের কাছে আমরা ঋণী। জিয়াউর রহমানের কাছে আমরা ঋণী। আমাদের ঋণ পরিশোধ করবার সময় এখন। আমাদের নেতা তারেক রহমান তারুণ্যের প্রতীক, তরুণ এবং বেকার সমাজকে সম্পৃক্ত করে, এবং তিনি গণতন্ত্র প্রিয়। তারেক রহমান সাহেবের আজকে বড় চ্যালেঞ্জ আছে আগামী দিনগুলোতে, দ্যাট ইজ ট্রু। তার মধ্যে প্রধান চ্যালেঞ্জ যদি বলি যে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে অনুসৃত রাজনীতি স্বপ্ন, এটাকে যদি তিনি ধারণ করে এগিয়ে যান, এবং এগিয়ে যাচ্ছেন বলে আমরা ওনার বক্তব্য থেকে ইতিমধ্যে আমরা শুনেছি। মূল বক্তব্য তো 25 ডিসেম্বরের ঐতিহাসিক 300 ফিটে ছিল। সে বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, যেটি আমাদের সময় সংক্ষিপ্ত, সে কারণে আমি বলবো ওনার যে প্ল্যান, ওনার যে ড্রিম, সেই ড্রিম হচ্ছে বাংলাদেশকে নিয়ে একটি সুখী সমৃদ্ধ গুমখুন মুক্ত একটি আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা। ধন্যবাদ করবেন। আপনাকে। সেটাই। জনাব নাহিদ, না, আমি একটু 1 মিনিট বেশি নিব, 2 মিনিট নিব। আমি যেটা বলতেছি খুব সংক্ষেপে বলবো। আপনি যে জিনিসটা অবতারণা করলেন, মব, যেটা ওই যে হবিগঞ্জে থানায় ঢুকে যেটা হুমকি দেওয়া হলো, এটা আসলে খুবই খুবই দুঃখজনক। কারণ আপনি ধরেন এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা কেউ যদি থানায় গিয়ে এটা বলার সাহস পায় যে আমি পুলিশ হত্যা করেছি, তো আপনার এটা স্বীকারোক্তিমূলক জবানবন্দির মতো হয়ে গেল। তো এটাকে এগুলি কোনোভাবে টলারেবল না। টলারেবল এই সেন্সে যে কারণ হচ্ছে যে যা হয়েছে এটা একটা আইনের প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, কিন্তু এখন নতুন করে এটা দিয়ে এটা এক ধরনের হুমকি আমি মনে করি, ঠিক আছে, এক ধরনের হুমকি দেওয়া হচ্ছে নতুন করে মবকে উস্কে দেওয়ার জন্য। এটা কোনোভাবেই কাম্য নয়। 2 হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে ধরেন বাড়িবার যেটা বললেন যে একসাথে পালিয়ে গেল ইমাম থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রী, কেউ প্রতিরোধের জন্য দাঁড়ায়নি, কিন্তু এটা কিন্তু ভুল। প্রতিরোধের জন্য দাঁড়িয়েছে আপনি দীর্ঘদিন, পুরো জুলাই মাসটা পুলিশ, র্যাব, যুবলীগ, ছাত্রলীগ, এরা কিন্তু মানুষের মুখোমুখি ছিল আন্দোলনকারীদের।
না পেরে ওরা কিন্তু তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তো দাঁড়ায় নাই, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তো দাঁড়ায় নাই, 300 এমপি তো দাঁড়ায় নাই, না, আমি সেটা বলছি না, আপনি ওটা আওয়ামী বলছেন, লীগের কেন্দ্রীয় কমিটির কোনো নেতা তো দাঁড়ায় নাই। চেষ্টা করেছে। যখন এটা কিনা বলতে শেখ চাইছি। হাসিনার মানে ওই সাজাটা হলো, সাজার পরে কি আমরা কোনো একটা মিছিল মিটিং কোথাও এটা আমি দেখেছি? বলতেছিলাম, আমি এই লাইনে আসবো। কোথাও এখন কাউকে সিগনিফিকেন্ট বেরোতে যেটা হচ্ছে, সময় চলে যাচ্ছে। আমি শেষ করছি। আমি যে হয়নি মানে হচ্ছে ধরে নিতে হবে যে এটা বাংলাদেশের মানুষের যে চাওয়ার বাইরে কোনো কিছু সম্ভব না। আর সেকেন্ড একটা প্রশ্ন আমি করছি যে একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে যে তারেক রহমান কিন্তু এখন আর তারুণ্যের প্রতীক না, তারেক রহমান হচ্ছে বাংলাদেশের প্রতীক। কেন আমি বলি, আমি সাংবাদিক হিসেবে বলছি এই কারণে যে উনি কিন্তু এখন 60 বছর পদার্পণ করছে, তারুণ্য 50 পর্যন্ত থাকে। তো উনি ওনার যে দুইটা ভাষণ আমি শুনেছি, একটা হচ্ছে আপনার ঢাকায় আসার পরে 25 তারিখে, আরেকটা হচ্ছে আপনার ওনার মার জানা যায়। এই দুইটা বছর এত অল্প ভাষায় এত কিছু বলা যায়, যেগুলো আপনি মনে করেন বিশ্লেষণ করার মতো দু একটা টকশো দরকার। তো আমি মনে করি যে উনি অনেক বেশি ম্যাচিউর। আমরা আগামী বর্তমান যে পরিস্থিতি আমরা ধরে নিচ্ছি যে আগামীতে উনি বাংলাদেশের দায়িত্ব নেবেন, এবং এই দায়িত্ব পালনকালে ওনার যে প্ল্যান, আমরা তার প্ল্যানের বাস্তবায়ন দেখতে চাই এবং আশা করি ভালো কিছু হবে, এটা আমরা প্রত্যাশা রাখতে চাই ওনার কাছে। ধন্যবাদ। আব্দুল বারী, আপনাকে দিয়ে শেষ করবো 1 মিনিট। এক মিনিট। আমাকে দিয়ে শেষ করুন, আমি এক মিনিট। আমি মনে করি যে প্রথম বাংলাদেশের যে বড় সমস্যা এই যে মব কালচার, নাইট ভাই যেটা বলেছেন, থানায় ঢুকে হুমকি দেওয়া, এইসবগুলো বন্ধ করা দরকার। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে মব বন্ধ করতেই হবে, এর কোনো ভুল নেই। আর যেটা আমরা একটা নিউজ দেখেছি যে একটি কফিনের পাশে বাংলাদেশ, এই যে একটা শিরোনাম দেখলাম, সত্যিকারের বেগম জিয়ার এই যে তিরোধান উপলক্ষ করেই কিন্তু একটা বাংলাদেশের ইউনিটিটা এক জায়গায় চলে গেছে, জনমতটা এমন একটা পর্যায়ে আসছে। এটাই আমার মনে হয় সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছে জনমত, যে নির্বাচন হবে, নির্বাচনের পরিবেশ আছে। ল এনফোর্সিং এজেন্সি যদি একটু দুর্বলও থাকে, তাও পাবলিক সাপোর্টের মাধ্যমে এই নির্বাচন পার করে আনা সম্ভব হবে বলে মানুষের এখন একটা বিশ্বাস জন্মেছে। আপনাকে ধন্যবাদ। ফারাহ খান, আপনি কিছু একটা বলতে জি, চাইছেন? কারণ আমি খুব অল্পতে খুব বলে ছোট্ট ফেলে করে। যাব, খুব ছোট করে বলবো। আমি শুধুমাত্র এতটুকুই চাই, আমাদের দেশে গণতন্ত্রটা পরিপূর্ণভাবে ফিরে আসুক এবং সুষ্ঠু একটি নির্বাচন হোক, যেন কোনো দল না, আমরা সমগ্র একসাথে বাংলাদেশ যেন জিতে যাই। ধন্যবাদ। আমরা আসলে একটু বলি যে আমি একটু আগে বেগম খালেদা জিয়ার কবরে গিয়েছিলাম, সাধারণ মানুষের ঢল প্রতিদিনই কিন্তু হচ্ছে। বুধবারে জানাজা হয়েছে, সেখানে উনি সমাধিত হয়েছেন জিয়া রহমানের পাশে, কিন্তু তারপরে বৃহস্পতিবার থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এই চলছেই মানুষের ঢল, সাধারণ মানুষের এই যে শ্রদ্ধা ভালোবাসা স্বীকৃতি নেই, তাতেই বোঝা যায় যে তিনি শুধু বাংলাদেশের শুধু বিএনপি নয়, তিনি বাংলাদেশের অভিভাবক ছিলেন, এবং সেই অভিভাবককে আমরা যদি তার পথ অনুসরণ করি, নিশ্চয়ই বাংলাদেশ এগিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। আপনাদের দুজনকেও একটু একটু দিতে হবে, না হলে বৈষম্য আমি বলা ছিল না কিছু, আমি আবার একটু বলি, যেটা দু একটা বিষয় বাদ পড়ে গেছে। যেমন ভোটের, ছোট করে বলছি, ভোটের যে বিষয়টা, আমি নিজে 2008 সালের পরে আর কোনোদিন ভোট দিতে পারিনি, নানান কারণে দিতে পারি নাই। তো বিগত যে 3টা ভোট, আমি এবার প্রত্যাশা রাখি যে আমি ভোট দেবো। এবার ভোট দেবেন। আমি একজন প্রতিনিধি হিসেবে আমি মনে করি এবার ভোটের পরিবেশ আছে, আমি ভোট দেবো। শেষ করবো। বাংলাদেশের জনমত একটা অবস্থানে সে দাঁড়িয়েছে, এই ভোট সুষ্ঠুভাবে হবে। এবং আমি মনে করি যে ল এনফোর্সিং এজেন্সি ছাড়াও পাবলিক সাপোর্টের উপর ভিত্তি করে এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে ধন্যবাদ আমি আপনাকে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পরিপূর্ণ গণতন্ত্র আসবে বাংলাদেশে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।